কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ফিরেছেন জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফর শেষে। দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করে গিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে ভারতের তিন বাহিনীর তিন প্রধান তারা একসঙ্গে রাষ্ট্রপতি ভবনের ভেতরে ঢুকেছেন। ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান, আর একজন ভারতের এনএসএ অ্যাডভাইজার অজিত ডোভাল ও তিন বাহিনী প্রধান এর একসঙ্গে যখন বাড়ির ভেতরে ঢোকে, তখন লেফটেন্যান্ট কমান্ডার জাস্টিস সোলাঙ্কি, যিনি কিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অ্যাসিস্ট্যান্ট, তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো, তার মানে রাষ্ট্রপতি আসছে। তারপর 15 মিনিট ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে তিন বাহিনীর প্রধান, এডিএস এবং এনএসএ অজিত ডোভালের কথা হয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে দিন দিন বাংলাদেশ। সেখানকার জঙ্গিতন্ত্র, সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা, এইসব কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে অবশ্য জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন সব বর্ণনা করছেন, রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সব সমর্থন করছিলেন। তারপর একসময় তিনি বলেন, আপনাদের মতো আমিও মনে করি এবার একটা ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে। ব্যবস্থা নেওয়া মানে বড় কোনো ব্যবস্থা, সেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি, তার এখতিয়ারভুক্ত, তিনিই পারমিশন দেবেন। তিনি বলেন, সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে, কখন, কিভাবে আপনারা অপারেশন করবেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন না সেটা যুদ্ধ, তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি পাওয়া গেল। বৈঠক আপাতত শেষ। যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে। সেনাবাহিনীর তিন প্রধান, সাথে অজিত ডোভাল, অনিল চৌহান, তারা সাথে সাথে পরবর্তী গন্তব্য চলে গেলেন কোথায়? সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টারে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন তাদের জন্য। এবার তারা তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল ঠিক করে নেওয়া হবে। সেই বৈঠক ছেড়ে তিন বাহিনীর প্রধান এবং সিডিএস চৌহান সেনাবাহিনীর প্রধান কার্যালয় প্রবেশ করেন, যেটা নয়াদিল্লিতেই রয়েছে। যাক, এটা হয়ে গেল সেদিন সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে কি কি আলোচনা হলো। এবার একটু বাংলাদেশের ভেতরের কথা বলি। ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথা আক্রমণ চলছে, যেভাবে ভারতীয় হাইকমিশনকে আক্রমণ লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেভাবে হিন্দুরা নতুন করে আরও বড় করে আক্রান্ত হচ্ছে, আর যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননায় মনগড়া ও মিথ্যে ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এসব দেখে ভারতের সহ্যের সীমানা ভেঙে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার ছিল না। হ্যাঁ, তবে দীপু দাসের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে, পরে আরও 3 জন। তবে গ্রেপ্তার কে করেছে? পুলিশ নয়, সরকারের কোনো দপ্তরও নয়, এসব জানিয়েছে র্যাব এবং ইউনুস। ইউনুস কেন বললেন? কারণ রাষ্ট্রপতি সবুজ সংকেত পাওয়ার খবরটা কি তার কানে চলে গেছে? আচ্ছা, কোনো প্রথম দিন তো কোনো গ্রেপ্তারি বা এই নিয়ে কোনো আলোচনাও হয়নি। যে বুঝতে পেরেছে যে দ্রৌপদী মুর্মু গ্রিন সিগন্যাল দিয়ে গেছে, সাথে সাথে গ্রেপ্তার। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? যে ভারত এখন কি শান্ত হবে? বাংলাদেশ তো অশান্ত, ঠিক আছে, ভারত কি শান্ত হবে? ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা হচ্ছে সব। আর কিছুটা অপেক্ষা করা হবে, নাকি এখনই উচ্চ শিক্ষা দেওয়া হবে? এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল, এখনও আছে, কিন্তু এই মুহূর্তে আর নেই। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন, তারপর তিন বাহিনীর প্রধান, সিডিএস ও এনএসএ একযোগে একত্রে সাক্ষাৎ করে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশে কী ধরনের শিক্ষা দেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কী সে সিদ্ধান্ত, তার পুরো বিবরণ অবশ্যই এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে, তেমনটা হলে প্রথমে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে, লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে দিল্লি ভারতে এনএসএ মিস্টার অজিত ডোভাল ও বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের সাথে বৈঠক হয়েছিল। তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভালের সাথে বৈঠক হয়েছে, যেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিল।
আপনারা জানেন তো সেই সময় বাংলাদেশে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাঁটি ও তাদের ঠিকানা, লোকেশন সব কিছু কাগজবন্দি করে ফাইল করে পাঠিয়েছিল। তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে, তেমনি থাকতে পারে যমুনায় ইউনূসের বাসভবনও। হয়তো এই খবরটা পেয়ে গেছেন বাংলাদেশের সেনা। তারা এটাই ভাবছে, আর এজন্য ড্রোন উড়িয়ে উড়িয়ে মাঝে মাঝে ইউনূসের যমুনার উপরে নজরদারি চালাচ্ছে। যাই হোক, জামাতের জঙ্গিদের চেয়ে মোহাম্মদ ইউনূস যে আরও বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক, ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছে গেছে। এবং বুঝতে হবে, ইউনূসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গি খতম হবে না, এটা ভারত দৃঢ়ভাবে মনে করে। ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমনটা মনে করার কোনো কারণ নেই। ইউনূস বিদায় নিলে ইউনূসের মতো আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামাতের শিস্তনীয়তা এবং পাকিস্তানপন্থী না। ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এমনিতেই মোহাম্মদ ইউনূসকে আর রাখতে চায় না জামাত, তার থেকে যতটা নেওয়া হয়ে গেছে। সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অপসারণ ও তাদের জুতাপেটা করার দাবি উঠছে। তেমন দাবি ইউনূসের নামে এখন পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষভাবে শুরু হয়ে গেছে। জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনূস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করছে। তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্য করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায়, সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধেই ইউনূস করছে। অ্যাকচুয়ালি ড্যামেজ কন্ট্রোল দেওয়ার চেষ্টা করছে। জামাত তাই এখন প্রকাশ্যে ইউনূস বিরোধী বয়ান তুলছে না, এবং দেখবেন, খেয়াল করবেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এখন খুব একটা বা কোনো কথা বলছে না কিন্তু জামাত। তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনূসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা। শেখ হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছে, দিনের পর দিন তারা বহু পরিশ্রম তৈরি করা ছায়ানটের ধ্বংস হয়ে যাওয়া দেখে আজ বুঝতে পেরেছেন আসল ফ্যাসিস্ট কে। যে প্রথম আলো আর ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়েছে, তাদের দপ্তরে আগুন লাগার পর এখন বুঝতে পেরেছে ফ্যাসিস্টদের চেহারা আসলে কেমন হয়। জুলাই বিপ্লবের অন্যতম মশালবাহক উদীচী, তারাও এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে আসল ফ্যাসিস্ট কে। জামাতের সবচেয়ে বড় অনুচর ওয়াকারুজ্জামান সুবুদ্ধি যে কবে হবে, তার জন্য আর অপেক্ষা নয়, এবার ব্যবস্থা নেওয়ার সময়। সে ব্যবস্থা নিয়েই সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগেই বলেছি যে কড়া বার্তা দিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন নেক চওড়া করে এলিফ্যান্ট নেক করা। রোজ রোজ এই শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে যাচ্ছে। এর একটা হেস্তনেস্ত করা সত্যিই দরকার। ৭১-এ কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত। হাজার হাজার ভারতীয় সেনার জীবন গিয়েছিল তখন। কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছিল, যার বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আর যারা আবার কিনা পূর্ব পাকিস্তান ফিরে যেতে চাইছে, হুঙ্কার দিচ্ছে ভারতের ৭ রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন করবে, তাই এর সুদে আসলে পাওনাটা পুরোটাই উসুল করে নেবে এবার ভারত। শুধু শিলিগুড়ি করিডর চওড়া করা নয়, 7 সিস্টারের ৭ রাজ্য সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায়, সেজন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন নেক আছে ফেনী নদী বরাবর, সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত। ত্রিপুরা যুদ্ধ বিমান ঘাঁটি জোরদার করা হয়ে গেছে। ইতিমধ্যে এর সঙ্গে মিজোরামে একটি সেনা গ্যারিসনও তৈরি হয়ে গেছে ভারতের। ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে, সেটাই লাগাটাই স্বাভাবিক। তবে আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়, আমার তো খারাপ লাগবেই, কিন্তু তাদেরকে বলে রাখতে পারি বা বলে রাখা ভালো, ভারতকে বাধ্য করছে জামাতের দালাল ইউনূস ও তার মাথামোটা নাবালকরা এইসব করাতে। আর যদি বাংলাদেশ তচ্ছন্ন ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়, তার একমাত্র দায় এই জামাতের দালাল ইউনূস, ওয়াকারুজ্জামান ও তার নাবালক ছেলা চামুন্ডারা। ধন্যবাদ।
সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।